আফরা সেদিকে অবাক পানে তাকিয়ে থাকলো। গতকাল ফারহানের তিক্ত আচরণের জন্য বড্ড কষ্ট পেয়েছিল সে। বুকের ভেতর জমে গিয়েছিল এক রাশ হাহাকার। তবে পরে ভাবে যে কেন এত কষ্ট পাচ্ছে সে। আদৌ কি সে ফারহানকে ভালোবাসে, নাকি শুধু মোহে পড়ে আকর্ষণ পাওয়ার জন্য এরকম করছে? প্রত্যেকটি মেয়ের মধ্যে একটি বৈশিষ্ট্য আছে যে সে যদি কোনো ছেলেকে মনে মনে পছন্দ করে তবে তার অ্যাটেনশন সে পেতে চায়। আফরা ভেবে নিল এটাই, কেননা এইসব ভালোবাসা তার জন্য না। আফরা রুমে বসে এসব ভাবছিল, তখনই দরজা খুলে এসে বললেন মিসেস নাবিলা। আজ ওনার চোখে মুখে উৎফুল্লতার ভাব। তিনি আফরাকে বললেন, এই কি আফরা, এভাবে গুমসুম হয়ে আছো কেন? এমনিতেই আন্টি, ভালো লাগছে না। আফরার এই কথাটি শুনে মলিন হয়ে গেলেন মিসেস নাবিলা। জড়ানো কণ্ঠে বললেন, আহা, তুমি এসেছো কতদিন হলো, অথচ কোথাও নিয়ে যেতে পারলাম না তোমাকে। কি বলবো আমি তোমার বাবাকে? এক কাজ করো, ফটাফট রেডি হয়ে যাও। চমকে গেল আফরা, তাই বলল, হঠাৎ কোথায় যাব? ইলার সাথে কলেজে যাও। আজ ওদের কলেজে নেতা পেতারা অনুষ্ঠান করছে ছাত্রদলের অধিবেশনের জন্য। আর এরা রাজনীতি করে তো, ক্ষমতার জন্য কয়েকদিন এরা জনগণদের অনেক সুবিধা টুবিধা দেয়। তুমি যাও ওখানে, তারপর ফাহিম ইলার সাথে শ্রীমঙ্গল বাজারে 7 রঙের চা খেয়ে এসো, ভালো লাগবে। আফরা ভাবলো এই সময় ঘোরাটা মন্দ হবে না। তাছাড়া এখানে আসার উদ্দেশ্যটাই হলো ঘোরাফেরা করা, ফারহানের তিক্ত ব্যবহারের শিকার হওয়াটা নয়। আফরা তাই মুচকি হেসে বলল, ঠিক আছে, আমি তাহলে রেডি হচ্ছি। মিসেস নাবিলা খুশি হলেন। এভাবে ফাহিম আর আফরা যদি একে অপরকে সময় দিতে পারে তাহলেই বিষয়টা আরও ভালোভাবে এগোনো যাবে। আর যাই হোক, আফরা মেয়েটাকে ফাহিমের জন্য কিছুতেই হাতছাড়া করবেন না তিনি। গাড়ি থেকে নেমে কলেজের গেটের সামনে দাঁড়ালো আফরা, ফাহিম আর রিলা। চারিদিকে অনেক মানুষের সমাগম, বেশিরভাগই ছাত্র রাজনীতি সংশ্লিষ্ট নেতাকর্মী। আরও এক দল ছাত্রদের দেখা যাচ্ছে যারা স্বেচ্ছাসেবী হয়ে কলেজে কাজ করছে। আফরা মৃদু চোখে আশপাশ পরখ করে নিল। ক্যাম্পাসটি এক কথায় সুন্দর। ইলা এবার জিজ্ঞেস করলো, ক্যাম্পাসটি কেমন লাগলো আপু? সুন্দর। আফরার মৃদু প্রত্যুত্তর। ইলা এবার বিনয়ী হাসি দিল। ফাহিম বলল, তো সামনে এগিয়ে চলো, এখানে দেখার মতো অনেক কিছু আছে। চলো তাহলে। আফরা ধীরভাবে বলল। তারপর সবাই প্রবেশ করলো কলেজটিতে। এই কলেজে মোট 4টা ভবন আছে, যার মধ্যে প্রথম ভবনটি দখল করে রেখেছে ছাত্র দলেরা, আর বাকি 3টে ভবন মোটামুটি খালি। ফাহিম বলে উঠল, 3 নম্বর ভবনের পেছনে একটা ঝিল আছে, সেখানকার পরিবেশটা সুন্দর। আপনি যেহেতু প্রকৃতিপ্রেমী, তাহলে সে ভালো লাগবে আপনার সেখানে। ফাহিমের কথা মতো ওরা 3জন এবার চলে গেল ঝিলের দিকে। ক্লান্ত দুপুর। গত রাতের প্রচণ্ড বৃষ্টির পর দুপুরের রৌদ্রতপ্ত মৌসুমে দাউ দাউ করছে সারা পরিবেশ। আফরা গরমের সাথে পরিচিত থাকলেও এত গরমের সাথে সে পরিচিত ছিল না, যার দরুন গরমে শরীর পুড়ে যাচ্ছে বেশ। কিন্তু ঝিলের দিকে এগিয়ে যেতে আফরা শরীরে অজান্তেই এক শীতল বাতাসের খেলা ছেয়ে গেল। 3 নম্বর ভবনটির পিছনে থাকায় এখানে রৌদ্রের রেশ কম। অল্প বিস্তর ছায়ায় এক অন্যরকম প্রশান্তি খেলে যাচ্ছে হৃদয়। আফরার এই দৃশ্য দেখে ভালো লাগলো, কেননা কলেজের অন্যান্য স্থানগুলো থেকে এই স্থানটি বেশ পরিষ্কার। ঝিলের এক প্রান্তে কদম গাছ বেয়ে গেল আফরা। ইলা তা দেখে বলল, এখানে বসবে? হ্যাঁ, বাসি, জায়গাটা ভালো লেগেছে। তারপর 3জন বসে পড়ল কদম গাছটির দিকে নিচে। ঘাসের বিস্তীর্ণ কার্পেটে শরীর এলিয়ে দেওয়ার মধ্যে যে আনন্দটা আছে সেই আনন্দ অন্য কোথাও নেই। ফাহিম গাছের সাথে হেলান দিয়ে বসলো এবার, আর চোখে দেখে যাচ্ছে আফরার ঠোঁট কোলের অল্প বিস্তর হাসিটাকে। আপনার হাসিটা খুব সুন্দর আফরা। ফাহিমের এই কথার পরিপ্রেক্ষিতে আফরা ফাহিমের দিকে তাকালো। ফাহিম ইতিমধ্যে আফরা থেকে চোখ সরিয়ে নিল, আকাশের দিকে তাকিয়ে আছে। আফরা কিছুই বলল না এতে। কেন যেন হঠাৎ ফারহানের কথা ওর মনে পড়ল। আফরার মন অজান্তেই ইচ্ছে পোষণ করছে যেন ফারহান ওর সম্পর্কে এমন 2-4টে কথা বলুক, কিন্তু এমন কিছুই বলেনি সে, বরং দাম্ভিকতা আর নিপুণতার সাথে সুন্দরভাবে আফরাকে এড়িয়ে চলেছে। ফাহিম এবার বলল, আচ্ছা আফরা, আপনার ট্রাভেলিং জিনিসটা কেমন লাগে? আফরা ভাবল কিঞ্চিত, তারপর আড়ষ্ট গলায় বলল, এক কথায় অনেক ভালো।
আমি এ পর্যন্ত অনেক জায়গায় ঘোরাফেরা করেছি, ক্যাম্পিং থেকে শুরু করে আইস স্কেটিং, তারপর ক্লাইম্বিং, এগুলো আমার শখ বলতে পারেন। উম, বলতে পারেন, হ্যাঁ। ফাহিম তপ্ত শ্বাস ছাড়ল এবার। তারপর মিহি কণ্ঠে বলল, তাহলে একটা মানুষের লাইফ ঠিক করার মতো এক্সপেরিয়েন্স আপনার আছে? আফরার কপাল ভাঁজ করে ফেললো এবার। সেই সাথে ইলাও। ফাহিম আফরার দিকে তাকিয়ে আছে কৌতূহল নিয়ে। আফরা হাজার খুঁজো বুঝতে পারল না যে ঠিক কী বলতে চাচ্ছে ফাহিম, তাই অপ্রস্তুত কণ্ঠে জিজ্ঞেস করলো, মানে আপনি ঠিক কি বলতে চাচ্ছেন ফাহিম? ফাহিম আফরার ঠিক মুখোমুখি হয়ে বসলো। ওর চোখে মুখে খানিকটা দুশ্চিন্তা, নিঃশ্বাস ফেলছে বারবার, জিভ দিয়ে ঠোঁটজোড়া ভিজিয়ে বলে উঠল, আমি আসলে ফারহানের কথা বলছি। আফরা অবাক হলো আরও এক দফা। ফাহিম বলতে শুরু করলো, আপনি তো এতদিন দেখে বুঝতেই পেরেছেন যে ফারহান ঠিক কেমন, তাই আর বেশি কিছু বলবো না। আসলে চাচু চাচি মারা যাওয়ার পর থেকে বড় একাই বড় হয়েছে ফারহান। আমার মা কখনোই ফারহানকে পছন্দ করতেন না, মনে করতেন ও একটি বোঝা। তবুও আমাদের দুজনের মধ্যে সখ্যতা খুব বেশি ছিল। আমরা দুজন কলেজ পর্যন্ত অনেক কাছাকাছি থাকলেও একসময় আমাদের সম্পর্কের সময়ের ব্যবধানে ফাটল ধরে যায়। আমি যখন পড়াশোনার সুবাদে ময়মনসিংহ মেডিকেল কলেজ যাই, তখনই ও ঢুকে পড়ে রাজনীতিতে। একটা রাতও বাড়িতে থাকতো না। কি করতো তা বুঝেছি আমরা অনেক দিন পরে, তবে ততক্ষণে আমাদের থেকে অনেক দূরে চলে গিয়েছিল সে। হ্যাঁ, আমি মানছি যে রাজনীতির সদুদ্দেশ্য নিয়ে করলে সেটা ভালো, তবে নিজের জীবনটাকে এভাবে বিলিয়ে দেওয়া ঠিক হবে? ফারহানের এই অবস্থাটা আমার খারাপ লাগে অনেক। আমি চাই না ওকে এভাবে অন্ধকারে রেখে দিতে। আমি চাই যে ওর একটা সুশৃঙ্খল লাইফ হোক। বলেই অবশেষে থামলো ফাহিম। আফরা বসে আছে নির্বিকারভাবে, যেন ফারহানের কোনো বিষয়তে ওর কোনো ভ্রুক্ষেপ নেই। ফাহিমের বলা শেষ হওয়ার পর আফরা আবার ফাহিমকে জিজ্ঞেস করলো, ফারহান আমার হাজবেন্ড? না। বয়ফ্রেন্ড? না। তাহলে ভাই? মোটেও না। তো আমাকে এসব বলছেন কেন? ভ্রুকুচকে জিজ্ঞেস করলো আফরা। ফাহিম কিছু বলতে চেয়েও বলল না, কেননা আফরা চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে ফারহানের নাম শুনে মেয়েটা অনেক রেগে গিয়েছে। আসলেই হয়েছে তাই। গত রাতে ফারহানের কাছ থেকে অপ্রত্যাশিত সেই ব্যবহারটি বড়ই গভীর দাগ কেটেছে আফরার মনে। আফরার কাছে ফারহানই প্রথম পুরুষ যার জন্য এত গভীরভাবে আফরা অনুভব করে, আর ফারহানই সেই শেষ মানুষ যার সম্পর্কে সকল ভাবনা নিঃশেষ করে ফেলবে সে। আফরা অবাধ্য চুলগুলো পেছনে ঠেলে দিল এবার। তারপর শীতল গলায় বলল, লিসেন ফারহান, আপনার ওই ভাইটা আস্ত একটা বদমেজাজি দাম্ভিক টাইপ মানুষ। এমন মানুষদের না আমি যতটা পারি ইগনোর করে চলি, তবুও নিজের ইগোর মাথা খেয়ে কথা বলতে গিয়েছিলাম আমি ওনার সাথে, কিন্তু আমার মনে হয় না সে এতে সন্তুষ্ট। তাই আমি আর ওই কমরেড ফারহান জুবাইরের দিকে মাথা ঘামাবো না আর। তাই ওনার সম্পর্কে আমার সাথে আর কথা না বলেই ভালো হবে। শেষ কথাগুলো বলতে গিয়ে আফরা এলোমেলো করে ফেলল। আসলেই বাংলা বেশ কঠিন, একাধারে বেশি বাক্য বললেই উল্টাপাল্টা হয়ে যায়। ফাহিমের সাথে ইলাও হেসে ফেলল এবার। আফরা চোখ ছোট ছোট করে দুজনের দিকে তাকালো এই জন্য। ইলা হাসি থামিয়ে বলল, থাক আপু, আর ওই মানুষটার কথা বলতে হবে না। তোমার কথার যেই অবস্থা ছিল, ওই গম্ভীর মানুষটাও হেসে ফেলবে। বলে আবার হেসে দিল ইলা। যোগ দিল ফাহিমও। আফরা দাঁতে দাঁত চেপে বলল, তোমরা দু ভাই বোন আসলেই অনেক বদ। ইলার মোবাইল বারবার বেজে উঠছে এই সময়। 6 বার রিং হওয়ার পর বন্ধ হতে না হতে আবার ক্রিং ক্রিং করে রিং বেজে উঠল। ইলা স্ক্রিনে ভেসে ওঠা নামটি দেখে অপ্রস্তুত হয়ে পড়ল এবার। একবার ফাহিমের দিকে তাকালো তো একবার আফরার দিকে। ভাগ্যিস ওর ভাই আফরার সাথে কথা বলছে, না হলে স্ক্রিনে ভেসে ওঠা নামটি দেখলে তুল কালাম কান্ধ বাঁধিয়ে ফেলতো এবার। ইলা সন্তর্পণে মোবাইলের ভাইব্রেট করে দিল, মেসেঞ্জারের নোটিফিকেশনও অফ করে দিল, যাতে ফাহিম ভাই বিন্দুমাত্র সন্দেহ পোষণ করতে না পারে। আপাতত কিছুদিন এই ব্যাপারটা লুকিয়ে রাখাটাই ভালো। প্রধান ভবনের বামপন্থী ছাত্র দলের নেতা ওমর ফারুকের সামনে আয়েশ করে বসে আছে ফারহান। ওমরের পেছনেই দাঁড়িয়ে আছে ওর সাঙ্গপাঙ্গরা। সকলেরই তীক্ষ্ণ দৃষ্টি এখানকার সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তিত্ব ফারহান জুবায়েরের দিকে। ওমরের দল শুনেছে কোনো পক্ষের হয়ে কাজ না করেই নাকি এই যুবক সারা শ্রীমঙ্গলের নাম ছাপিয়ে দিয়েছে। এখানকার প্রতিটা সমাজ কালন্য সংস্থায় যদি কারো নাম ডাক হয়, সে হলো নিয়াজি সাহেবের অন্তর্ভুক্ত ছাত্রনেতা কমরেড ফারহান জুবায়ের।
সেই হিসেবে অন্য দলের সামনে ফারহানের দাম্ভিকতাটা একটু বেশি। ওমর ফারহানের দিকে তীর্যক দৃষ্টিতে তাকালো এবার, তারপর বলে উঠল, তোমায় এখানে আসতে বলার কারণ কি তুমি জানো মিস্টার ফারহান জুবায়ের? বাঁকা হাসি দিল ফারহান, মৌনতা কাটিয়ে প্রখর কণ্ঠে বলল, প্রথমত, তোমার ডাকে আমি আসিনি। আমি এখানে এসেছি স্টুডেন্টসদের জন্য। আফটার অল, ছাত্রনেতা আমি, আমার তো এখানে আসতেই হবে। অপমানে থমথমে হয়ে উঠল ওমর। দেখলে ওদের দুজনকে সমবয়সী লাগলেও ফারহানের কথাবার্তা ওকে এক অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে। ওমর সশব্দে নিঃশ্বাস ফেলল এবার, তারপর বলে উঠল, চেয়ারম্যান আদিত্য ব্যানার্জিকে চিনো তো? অবশ্যই চিনি। গত পরশু আমাদের সাথে একটা গোল টেবিল বৈঠক হয়েছিল ওনার সাথে। এখন এসব প্রশ্ন করছো কেন ওমর? ওমর নিজের ছোট্ট ছোট্ট দাড়িতে আবছাভাবে হাত বুলিয়ে নিল। ফারহান ছেলেটাকে যেভাবেই হোক নিজেদের দলে আনতে হবে, না হলে ওদের কর্মপরিকল্পনা কখনোই সফল হবে না। ওমর টেবিলে একটা বাড়ি দিয়ে বলে উঠল, আমরা চেয়ারম্যান আদিত্য ব্যানার্জির অন্তর্ভুক্ত দল, তাই এখানে ইলেকশনে আমাদের যেমন পাওয়ার আছে তেমনি সবার সুযোগ করে দেওয়ার বড় সুবিধাও আছে। কলেজ সংক্রান্ত যে কোনো বিপদে বড় পাওয়ারের দরকার হলে অনায়াসে আমাদের চেয়ারম্যান সে ব্যবস্থা করে দিবে। তাই বুঝতেই পারছো আমাদের বিপরীত দল থেকে আমাদের ক্ষমতা এবং ইলেকশনে পাশ করার চান্সটা বেশি। ফারহান একটু ঝুঁকে এলো টেবিলের দিকে, গম্ভীর গলায় বলল, আর তুমি আমার কাছ থেকে কি চাও? স্মিত হাসল ওমর, তারপর বলল, তোমার কথার স্টাইল দেখে আমি অভিভূত ফারহান। যাই হোক, মেন পয়েন্টে আসার জন্য ধন্যবাদ। আমি চাই যে তুমি আমাদের দলের নেতা হয়ে ইলেকশনে কাজ করো, তাহলে নিশ্চিত আমরাই জিতব। এটা তোমার জন্য অনেক বড় একটা সুযোগ ফারহান। আমাদের দলে যোগ হলে কেউ তোমার পাওয়ার কেড়ে নিতে পারবে না। যেই ফারহান জুবায়েরকে শ্রীমঙ্গল থেকে শুরু করে সারা সিলেট বিভাগ আংশিক চিনে, সে আরও পরিচিত লাভ করবে। সামনে আরও বড়ভাবে তুমি ইলেকশনও যোগাযোগ করতে পারবে, সুতরাং মিস করো না। ফারহান ওমরের প্রতিটা কথা শুনল, ভালো মতো শুনল। সাব্বির শামসু সহ ওর দলের বাকি মানুষেরা ভাবছে যে ফারহান আসলে কি করবে। এটা ওর জন্য আসলেই বড় সুযোগ, আর এমন লোভনীয় প্রস্তাবে যে কেউই সহজেই লোভে পড়ে রাজি হয়ে যেতে চাইবে। ফারহান মৌনতা কাটিয়ে হঠাৎ বলে উঠল, প্রস্তাবটা লোভনীয়, কিন্তু আমি সরাসরি এটা রিফিউজ করছি। ওমর অবাক, সাথে ওর বাকি সাঙ্গপাঙ্গরাও হতভম্ব হয়ে বলল, তুমি কি বোকা ফারহান? এমন সুযোগ স্বয়ং চেয়ারম্যান সাহেব তোমায় দিয়েছে, আর তুমি? আমি আগেই স্পষ্টত বলে দিয়েছি যে আমি কোনো দলের অন্তর্ভুক্ত হয়ে কাজ করব না। আমার নিজের যতটুকু পাওয়ার আছে এটাই আমার জন্য যথেষ্ট। আর একটা কথা, আমরা স্টুডেন্টসদের জন্য লড়াই করি, সো কোনো সো কল চেয়ারম্যানের সাঙ্গপাঙ্গদের ইলেকশন জেতার জন্য না। তুখোর কণ্ঠে বলে উঠল ফারহান। ওমর রেগে গেল হঠাৎ, টেবিলে সজোরে বাড়ি দিয়ে ফারহানের শার্টের কলার ধরার চেষ্টা করতেই ফারহান ওর দু হাত চেপে ধরল। ফারহানের দৃষ্টি তীক্ষ্ণ, ওমরের চোখে দিয়ে আগুন বের হচ্ছে এবার। ফারহান বলে উঠল, আজ শুধু হাত চেপে ধরলাম ওমর, আগামীবার এমন কাজ করার দুঃসাহস দেখালে একেবারে হাত ভেঙে দেব। ফারহান কথাগুলো শান্তভাবে বললেও ওর চোখে মুখে ভয়ঙ্কর রাগ দেখা যাচ্ছে। কলেজের পরিবেশ ফারহান আর ওমরের কারণে উত্তপ্ত। ডানপন্থী দলের লোকেরাও ওদের সংঘর্ষ দেখতে এসে পড়েছে এখানে। এসব এক পর্যায়ে এমনভাবে বেড়ে গেল সে সারা কলেজে দাবানলের মতো ছড়িয়ে পড়ল খবরটি। ৩ নং ভবনের ঝিলে বসা ফাহিম, আফরা আর ইলার কানেও বিষয়টি আসতে সময় লাগেনি। সবার মুখে মুখে একই কথা, বামপন্থী দলের ওমর ফারুকের সাথে তর্কাতর্কি চলছে কমরেড ফারহান জুবায়েরের। ফাহিম অস্থির হয়ে বলে উঠল, ও মাই গড, জলদি ফারহানের কাছে যেতে হবে। ওর মাথা খারাপ হয়ে গেলে খুন খারাপি করতেও দুবার ভাববে না। কথা অনুযায়ী সবাই দ্রুত রওনা হলো প্রধান ভবনের উদ্দেশ্যে, কিন্তু সেখানে এত শোরগোল যে মানুষের সমাগমে ভেতরে কেউই ওরা প্রবেশ করতে পারেনি। ফাহিম শক্তপোক্তভাবে চেপে আছে আফরার হাত, যাতে আফরা হারিয়ে না যায়। ফাহিম আফরাকে এখানে আসতে না বলেছেও তবুও আফরা কথা শুনেনি। সে জানতে চায় ফারহানের সাথে কি হয়েছে ওই নেতার। ফাহিমের চোখে মুখে দুশ্চিন্তার সাথে বিরক্তিও। মাকে বারবার বলেছিল আফরাকে এখানে না নিয়ে আসলে ভালো হয়, এসব জায়গায় আনন্দর থেকে ত্রাস বেশি থাকে। ইলা ইতিমধ্যে পেছনে চলে গিয়েছে। আফরা বিব্রত হয়ে বলল, ফাহিমা, এখানে অনেক মানুষ, আমি বাইরে চলে যাই। আমিও তাহলে আপনার সাথে আসছি।
সমস্যা নেই, আমি বাইরে দাঁড়াই, আপনি দেখেন ফারহানের কি হয়েছে। এবার আফরা ফাহিমের থেকে নিজের হাত ছাড়িয়ে বাহিরে চলে গেল। ভেতরে যেমন মানুষ সেই রকমই মানুষ বাহিরেও। একরকম ধস্তাধস্তি চলছে, তবুও কপাল করে ইলাকে পেয়ে গেল আফরা। ইলা অবাক হয়ে বলল, আপু তুমি ঠিক আছো তো? আফরা কিছু বলতে যাবে, এর মধ্যেই ভিড়ের মাঝে কারো আপত্তিকর স্পর্শ অনুভব করা শুরু করলো সে। ইলার চোখ মুখ শুকিয়ে যাচ্ছে, কেননা সেও এই অবস্থার শিকার। আফরা ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকানোর চেষ্টা করলো। যেমনটা ভেবেছিল ঠিক তাই, দুজন ছেলে ওদের ঘিরে দাঁড়িয়ে আছে। এগুলো কে বা কারা আফরা জানে না, শুধু জানে এরা ভিড়ের মাঝে লুকিয়ে থাকা কিছু নরপিশাচ, যারা মানুষের অগোচরে নিজের নোংরামিপনা দেখিয়ে চলে। আফরা দাঁতে দাঁত চেপে বলে উঠল, ছাড়ো আমায়। ছেলেটা গা ঘিন ঘিন করা এক হাসি দিল। এখন চিল্লালেও কোনো কাজ হবে না। সারা ক্যাম্পাস এখন প্রধান ভবনের খবর নিয়ে উত্তপ্ত হয়ে আছে। ইলার অবস্থাও শোচনীয়। বেচারা মেয়েটা তো পারছে না কেঁদে দিতে। তখনই একটা প্রচণ্ড ধাক্কায় দুজনেই ওই ছেলেগুলোর থেকে ছাড়া পেয়ে গেল আকস্মিকভাবে। একজন ছেলে দুটোকে এলোপাথারিভাবে মেরেই চলেছে। ছেলে দুটো ওকে পাল্টা প্রয়োগ করলো, কিন্তু অদ্ভুতভাবে ওরা দুজনও আহত হয়ে গেল অনেক বেশি। আফরা অবাক হয়ে দেখতে থাকলো মানুষটিকে। ফারহান, চোখ মুখ ভয়ঙ্কর লাল হয়ে আছে, কপালে হাতের রগ ফুলে আছে অস্বাভাবিকভাবে। ওই দুজনের পক্ষ হয়ে আরও কিছু লোক ফারহানকে আক্রমণ করতে চাইল, কিন্তু ফারহানের লোকেরা সবাই এসে এদিকে রীতিমতো হকি স্টিক দিয়ে রক্তারক্তি শুরু করেছে। ফারহান চেঁচিয়ে বলে উঠল, তোদের মতো কুত্তার বাচ্চাদের রাজনীতি করার মূল্য নাই। সাহস কি করে হলো ওদের দিকে হাত আগানোর? আজ তোদের হাত ভেঙে দিব একেবারে। তোদের আজ যদি কবরে শোয়াতে না পারছি। আফরা এবার সত্যিই ভয় পেয়ে গিয়েছে। আমেরিকায় গড়ে ওঠা একজনের কাছে এমন দৃশ্য বুক কাঁপানোর মতো। চারিদিকে মারামারি, রক্তারক্তি, মানুষের সংঘর্ষ। আফরার মনে একটাই কথা, যেভাবেই হোক ফারহানকে থামাতে হবে। রাজনৈতিক কোন্দল ছেড়ে হঠাৎ সময়ের ব্যবধানে সারা কলেজ নিস্তব্ধ হয়ে গেল। এতক্ষণে চলা ভয়ঙ্কর মারামারি অবশেষে থেমেছিল পুলিশ অফিসারদের চার্জ পড়াতে। ফারহান থেমে যায় তখন, সেই সাথে ডানপন্থী দলের লোকেরাও। বলা বাহুল্য, আফরা আর ইলার সাথে যে বা যারা অশ্লীল আচরণ করেছিল তারা ছাত্রনেতা ওমর ফারুকের লোক ছিল। মেয়ে দুটোকে ভিড়ের মাঝে অসহায় দেখে ওরা দুজন নিজের পশুতত্ত্বটা দমাতে পারেনি। তখনই ওমর ফারুকের সাথে তর্কাতর্কির পর ফারহান দ্রুত পায়ে বেরিয়ে আসছিল প্রধান ভবন থেকে। ওর মস্তিষ্কে এখনও ওমরের সেই হুমকি দেওয়ার কথাগুলো স্মৃতিচারণ হচ্ছে বারবার। সাহস কী করে হলো ওর ফারহান জুবায়েরের কলার ধরার মতো দুঃসাহসিক কাজে হাত বাড়ানো? এদিকে চেয়ারম্যান আদিত্য ব্যানার্জির রীতিমতো ওকে ফোর্স করছে ইলেকশনে যোগদান করার জন্য, যেদিকে ফারহান স্টুডেন্টসদের পক্ষে এবং সেসব কোন্দলের বাহিরে। ফারহান নিঃশ্বাস ছাড়ল তখন। নিজের রাগকে যথাসম্ভব কাবু করে ফিরে যাচ্ছিল, তখনই হঠাৎ ওর চোখ যায় ভিড়ের মধ্যে থাকা ইলা আর আফরার দিকে। ওদেরকে দুজন ঘিরে আছে, চোখের দৃষ্টিতে কামুকতা। ইলার কাদো কাদো মুখ দেখে ফারহান বড় বড় পা ফেলে এগিয়ে গেল সেখানে। যা দেখলো এতে ওর চাপা খুব নিমিষেই আগ্নেয়গিরির মতো বিস্ফোরণ করলো। এবার ওরা দুজন ডানপন্থী দলের লোক, গায়ে জড়ানো টি শার্ট তারই প্রমাণ দিচ্ছে। এর মধ্যে একজনের হাত আফরার শরীরে অপ্রীতিকর স্থানে ছোঁয়াতে গেলেই ফারহান আর দমাতে পারে না নিজেকে। কোনো কিছু না ভেবে এলোপাথারি ওদের মারতে লাগলো। ভেতরকার ওমরের আচরণের এক পলকও ফারহানের মনে হয়নি ওকে শেষ করার ইচ্ছা, কিন্তু এদেরকে মেরে পিষে ফেলার মতো হিংস্র ইচ্ছে জেগে উঠেছিল ফারহানের মনে। পরে মারামারিটা এতই তুঙ্গে উঠে যায় যে কলেজের কর্তৃপক্ষ বাধ্য হয়ে পুলিশকে জানাতে পারে। পরবর্তীতে পুলিশ এসে ওদের গ্রেফতার করার জন্য উদ্ধত হলেই চেয়ারম্যান আদিত্য ব্যানার্জি ঘরে বসেই ব্যাপারটা সামলে নেয়। যেহেতু ফারহানের সাথে তার নিজের লোকেরাই যুক্ত রয়েছে, তাই তিনি চান না যে ওমর ইলেকশনের আগে কোনো পুলিশ ঝামেলায় পড়ুক। তারপর সেখানেই থেমে যায় ব্যাপারটি। এখন দুপুর ঢলে নেমেছে বিকাল। তপ্তমান দুপুরের কড়া রোদ্দুর পাড়ি দিয়ে এখন সিক্ত শীতল হাওয়ারই সমাহার সর্বত্র। ফারহানের গাড়িটি এবার দ্রুত ব্রেক কষল একটি কাঠ বাগানের সামনে। ফারহানকে এখানে গাড়ি থামাতে দেখে পিছু পিছু গাড়ি থামালো ফাহিমও। ফারহান খেয়াল করেছে পেছনে ফাহিমকে অনুসরণ করতে, কিন্তু ফারহান সেটা তো নজর না এড়িয়ে বসে পড়ল গাড়ির ওপর। সাব্বির শামসু এদিকে ফারহানের মোবাইল বারবার কল দিয়ে যাচ্ছে, এমনকি নিয়াজি সাহেবও। তবে এদের একজনের কলও ধরল না ফারহান। সুইচ অফ করে গাড়ির ভেতর ছুঁড়ে মারল। ফাহিম তা দেখে বলল, ফারহান শান্ত হও, তোমার এই তেজি আচরণ বেশ ভাবিয়ে তুলছে আমাকে।
ফারহান গর্জে ফাহিমের উদ্দেশ্যে বলে উঠল, ফাহিম, আমার সম্পর্কে মোটেও ভাবতে হবে না তোমাকে। তুমি আমার কাজিন ব্রাদার ছাড়া কিচ্ছু না। সো এসব ভাবাভাবি না দেখিয়ে আমার চাচি মিসেস নাবিলার মতো আমায় ট্রিট করলেই তো পারো। ফাহিম নীরব হয়ে গেল। এতক্ষণ আফরা আর ইলা গাড়িতে বসে থাকলেও ফারহানের হঠাৎ এভাবে গর্জে ওঠাতে বেরিয়ে এলো গাড়ি থেকে। তখনই ফারহানের চোখাচোখি হলো আফরার সাথে। অপরূপা সুন্দরী আফরার গায়ে রূপ যেন সর্বত্র কাঠ বনে ছড়িয়ে পড়ছে। পিচ ঢালাই পথের এক পাশে গভীর খাদ আর এক পাশে কাঠবন। মাঝখানে রাস্তার উপর দাঁড়িয়ে আছে দুটো গাড়ি। বিকেলের হলদেটে আলো পরিবেশে অন্য মাদকময় করে তুলেছে, সেই সাথে আফরাকেও। ফারহান শ্বাস ক্রমশ রুদ্ধ হয়ে এলো আফরার এমন চাহনি দেখে। ও এগিয়ে গেল আফরার দিকে, বাহুটা সজোরে চেপে বলে উঠল, আপনি কি পাগল আফরা? ন্যূনতম কমন সেন্স আপনার মাঝে নেই? দেখছিলেন যে ওই জায়গাটা গরম ছিল রাজনৈতিক তাপদাহের জন্য, তাহলে কেন এখানে গিয়ে গিয়েছিলেন? আফরা ফারহানকে বলতে না দিয়ে মিহি কণ্ঠে বলে উঠল। আপনার জন্য। ঠাঁই হয়ে দাঁড়িয়ে রইল সেখানে ফারহান। আস্তে করে ছেড়ে দিল আফরার বাহু। ফারহানের শরীর আজ দুর্বল লাগছে বেশ। তখনকার মারামারিতে সে নিজেও কড়াকড়ি আঘাত পেয়েছে। এর মধ্যে সাদা টি শার্টের হাতের কাছে কিভাবে যে রক্ত মাখামাখি হয়ে গেল তা সে খেয়ালই করেনি। আফরা সেটা দেখে বিচলিত হয়ে গেল হঠাৎ। বলে উঠল, এ কি ফারহান, আপনার হাতে দেখি। এই কথাটি বলে আফরা ফারহানের হাত স্পর্শ করতেই ফারহান নিজের হাত ছাড়িয়ে বলল, ডোন্ট টাচ মি। আফরা শুনল না। এতদিন এই মোহনীয় মানুষটার বড্ড অবাধ্য হয়েছে সে। আজ আরও একবার অবাধ্য হলেও দুনিয়াটা উল্টে যাবে না। ফারহানের হাত টেনে দ্রুত ফাহিমের গাড়ির কাছে নিয়ে গেল। বিচলিত কণ্ঠে বলল, ফাহিম, দ্রুত এর হাতে ব্যান্ডেজ করে দিন। আমার লাগবে না বললাম তো। ফারহান নিজের হাত ছাড়িয়ে চলে যেতেই আফরা আরও জোরালোভাবে ওর হাত আঁকড়ে ধরল। ফারহানের এবার অস্বস্তি হচ্ছে বেশ। আফরা কড়াভাবে বলল, আপনার যা মন চায় তাই করুন, তবে আগে হাতে ব্যান্ডেজটা করে নিন ফারহান। ফারহান নামটা আফরাকে খুব কমই উচ্চারণ করতে দেখা যায়, তাই বিচলিতভাবে মিস্টার কমরেড নামটি না শুনে নিজের নাম শুনে সপ্রতিভ হলো ফারহান। এবার নিঃশ্বাস ত্যাগ করলো নিবিড়ভাবে। ফাহিমকে মাথা নাড়িয়ে ইশারায় তাই ব্যান্ডেজ করতে বলল আফরার কথায়। আজকে আফরার আর 7 রঙের চা খাওয়া হলো না কলেজের সেই দুর্ঘটনার জন্য। যদিও ফারহান বারবার বলেছিল যে ওর জন্য আফরাকে নিজের ভ্যাকেশন নষ্ট না করতে, কিন্তু আফরা শোনেনি। কেন শোনেনি তা নিজেও জানে না আফরা। ও শুধু এতটুকু অনুভব করতে পেরেছে যে এই আহত মানুষটাকে রেখে কিছুতেই শান্তিতে ঘুরতে পারবে না সে। তাই সবাই মিলে সন্ধ্যা হওয়ার আগেই ফিরে গেল নেলসন টি এস্টেটের উদ্দেশ্যে। খাওয়ার টেবিলে রাতের খাবার খাওয়ার উদ্দেশ্যে ডাইনিং টেবিলে এসে বসলো আফরা। ফাহিম আর ইলা ইতিমধ্যে খাবার খাওয়া শুরু করে দিয়েছে। মিস্টার ইফাজ অপেক্ষা করছিলেন আফরার আসার জন্য। আফরার সাথে ওনার চোখাচোখি হওয়া মাত্রই আফরা বিনিময়ে মুচকি হাসি দিল। বিনয়ী কণ্ঠে বলে উঠল, কেমন আছেন আঙ্কেল? ইদানিং তো আপনাকে বেশ ব্যস্ত দেখছি, আমার সাথে তো কথা বলারই সময় পান না। মিসেস নাবিলা মিহিভাবে বললেন, তার বলো না আফরা, এই বুড়ো বয়সে কি দরকার এত কাজ সামলানোর? আমি বারবার না করেছিলাম এসব কাজ রাখো, আগে নিজের শরীরের যত্ন নাও, কিন্তু তোমার আঙ্কেল কি আদৌ আমার কোনো কথা শোনে? ইফাজ সাহেব মলিন হাসলেন। খাবারে আঙুল নাড়াতে নাড়াতেই বলে উঠলেন, আমি না করলে এসব কাজ কে করবে শুনি? কে করবে আবার? তোমার ভাইয়ের ছেলে ফারহান আছে না, এত বছর ওকে দেখে শুনে রাখলাম, এখন ওর উচিত না একটু চাচার দিকে নজর রাখার? তাছাড়া ও করেটা কি শুনি? চা বাগান থেকে বসে বসে ইনকাম করে রাজনীতিতে বিলিয়ে দেয়। শেষের কথাটি ব্যঙ্গস্বরূপ বললেন মিসেস নাবিলা। এতে অসন্তুষ্ট হলেন মিস্টার ইফাজ, সে সাথে ফাহিম আর ইলাও। আফরা যে ঠিক কী ভাবছে সেটা ওর মুখভঙ্গি দেখে বোঝা গেল না। সে আপন মনে খাবার খেয়ে যাচ্ছে। মিস্টার ইফাজ ফারহানের ব্যাপারে আর কথা বাড়ালেন না। আফরাকে জিজ্ঞেস করলেন, আফরা, তোমার মম ড্যাডির সাথে কথা বলো তুমি? আফরা খাওয়া রেখে শীতল দৃষ্টিতে এক পলক মিস্টার ইফাজের দিকে তাকালো। তবে কোনো কথা না বলে পুনরায় খাওয়াতে মনোযোগ দেওয়ায় উনি বুঝে গিয়েছেন আফরার উত্তর, তাই বলে উঠলেন, কেন কথা বলো না ওনাদের সাথে তুমি? তোমার মম ড্যাড তো প্রতিদিন কল দেয় আমায় তোমার খোঁজ খবর নেওয়ার জন্য। তাদের বলে দিয়ে না আঙ্কেল যে আমি কোনো বাচ্চা মেয়ে না যে বারবার খোঁজ খবর নিতে হবে। আমি চাই না যে কেউ আমার বারবার আমায় নিয়ে খোঁজ খবর নিক। আফরা শীতল কণ্ঠে কথাগুলো বলে খাওয়া শেষ করলো। এবার
ঘুমানোর উদ্দেশ্যে সবাইকে শুভরাত্রি জানিয়ে চলে গেল নিজের শোয়ার ঘরে। মিস্টার ইফাজ আফরাকে এখনও বাবা মায়ের প্রতি এত বিক্ষোভে জর্জরিত দেখে দীর্ঘশ্বাস ছাড়লেন। তিনি সবই জানেন, আফরার এমন আমেরিকায় ঘটা সেই সব ঘটনাগুলো যার জন্য ওর মা বাধ্য হয়ে শাস্তিস্বরূপ ওকে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশে। তবে এটা সত্যি যে আমেরিকায় ও যেভাবে লাইফ লিড করে সেভাবে ও আরও কিছু সময় থাকলে ওর জীবন আরও অগোছালো হয়ে যেত। হয়তো ওর জীবনের এক নতুন মোড় বাংলাদেশের এই ছোট্ট অঞ্চল শ্রীমঙ্গলেই হবে। রাতের গহীনে উন্মাদ সারা অঞ্চল। কিছুক্ষণ আগে কারেন্ট চলে যাওয়াতে দূর দূর বাড়িগুলোকে ভুতুরে বাড়ি মনে হচ্ছে। ইলা আস্তে করে মোবাইল নিয়ে পূর্ব দিকের বারান্দায় চলে গেল। ওর কপালে সূক্ষ্ম ঘাম রয়েছে, ঠোঁট কাঁপছে তুমুল উত্তেজনায়। আজ কলেজে থাকাকালীন সময়ে ওর প্রিয় মানুষটা কল করেছিল বারবার, কিন্তু ভাইয়ের নজরে পড়ার ভয়ে একবারও কল ধরার সাহস পায়নি সে। এখন সারা বাড়ি নিস্তব্ধ, তার উপর আবার বিদ্যুৎ নেই, তাই তাকে কল দিতে হলে খুব সাবধানে কল দিয়ে মিহি স্বরে কথা বলতে হবে। ইলা এবার তপ্ত শ্বাস ছেড়ে সেই নম্বরে কল দিল। এবার দুবার রিং বাজতেই অপর পাশ থেকে ব্যতিব্যস্ত হয়ে বলে উঠল, হ্যালো ইলা, কি হয়েছিল তোমার? তখন বারবার কল দিচ্ছিলাম, কি হয়েছিল যে ফোনটা ধরোনি? ইলা ঠোঁট কোলে স্মিত হাসি ফুটে ওঠে মানুষটির কণ্ঠ শুনে। প্রত্যুত্তরে বলে উঠল, ভাই আর আফরাপুর সাথে ছিল সাব্বির, তাই তোমরা কল ধরনি। সাব্বির চুপ হয়ে রইল। এটাই সেই সাব্বির যে হলো ফারহানের বিশ্বস্ত সঙ্গী। ফারহানের সাথে কথা বলার সুবাদে প্রায়ই শামসুর সাথে আসা হতো নেলসন টি এস্টেটে। সেই সুবাদে পরিচয় হয়ে যায় ফারহানের ছোট্ট চাচাতো বোন ইলার সাথে। কথার ভাঁজে ভাঁজে কখন যে ওদের মধ্যে নতুন অনুভূতির সূত্রপাত হয় তা দুজনের কাছেই ছিল একেবারে ধারণার বাহিরে। তবে ওদের এ সম্পর্কের ব্যাপারে কেউ জানে না। তাছাড়া সাব্বির বা ইলা কেউই চায় না ওদের সম্পর্কের বহিঃপ্রকাশ ঘটাতে, কেননা উপযুক্ত সময় এখনও হয়নি। সাব্বিরের সাথে বেশ কিছুক্ষণ কথা হলো ইলার। কথা হলো আজ দুপুরে ফারহানের হঠাৎ মারামারি কোন্দল নিয়েও। সাব্বির এক পর্যায়ে বলে উঠল, আচ্ছা ইলা, আফরাকে ফারহান ভাইয়ের সাথে কেমন লাগবে? ইলা বিস্মিত হলো সাব্বিরের কথা শুনে। এমনভাবে সে ভাবলেও এতটা গভীরভাবে সে ভাবেনি, তাই অবাক গলায় বলল, মানে? আমার কেন যেন মনে হয় ফারহান ভাই কিছুটা দুর্বল আফরার প্রতি, কেননা আমি কখনোই কোনো মেয়ের প্রতি তাকে অভিভূত হতে দেখিনি। ইলা ঠোঁট চেপে রাখলো কিছুক্ষণ। এই ব্যাপারে কথা এড়িয়ে কল কেটে দিল পরিশেষে। বাহিরে ফুরফুরে হাওয়া বইছে। নিশি রাতের বাতাসে অন্যরকম এক উত্তেজনা কাজ করলো ইলার। তবে চিন্তাও হচ্ছে ফারহান ভাইয়ের ব্যাপারে, কেননা ইতিমধ্যে মায়ের কাছে শুনেছে আফরা আর ফাহিম ভাইয়ের সম্পর্ক এগোনোর কথা। তাছাড়া ইলার ধারণা ফাহিম ভাই মনে মনে পছন্দ করে আফরাকে, যার সূচনাতেই সে ধরতে পেরেছিল। যদি ফারহান ভাই ব্যাপারটা এগিয়ে আসে তাহলে মা কখনোই ক্ষমা করবে না ফারহানকে। ভাবতেই ওর ছোট্ট মনে প্রবল উদ্বেগ দেখা গেল। ভোরের আমেজে এক অন্যরকম টান অনুভব করা যায় শ্রীমঙ্গলে। চারিদিকে ফুরফুরে হাওয়া, নির্মল আকাশে উড়ে বেড়ায় সাদা মেঘের ভেলা। সেই মেঘের আড়ালে রৌদ্র লুকোচুরি খেলা শুরু করেছে সবার সাথে। আফরা সেসব প্রকৃতিতে বিভোর না হয়ে কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে রইল। আজও শরীরটা ভালো লাগছে না। বাবার সাথে কথা বলেছে অনেক রাত পর্যন্ত। মা এখনও রেগে আছে ওর ওপর। সেদিন মায়ের অফিসে হঠাৎ করে নাকি এরিকের উপদ্রব হয়েছিল। এরিক জানতো না যে এখানেই আফরার মা জব করে, কিন্তু এরিককে দেখে বেজায় রেগে গিয়েছিলেন তিনি। আফরা সেসব সামনে নিয়ে ঘুমালো অনেক রাত করে। ঘুমের মধ্যেও বারবার ভেসে উঠছিল একটি মানুষের চেহারা। মানুষটি আর কেউ নয়, ফারহান। গতকালকে কলেজের ঘটনায় সর্বপ্রথম ফারহানের উত্তেজিত রাগের মুখোমুখি হয়েছিল সে। কী ভয়ঙ্করভাবেই না হামলে পড়ল সে মানুষগুলোর ওপর। আচ্ছা, রাজনীতি কি আসলেই এত ভয়ঙ্কর? আফরা দুর্বল চিত্তে ঘুমানোর চেষ্টা করতেই অনুভব করলো কপালে কারো উষ্ণ স্পর্শ। আফরা শুনতে পারছে মিসেস নাবিলার কণ্ঠ। উনি বলছেন, আফরা, আজ এতক্ষণ ঘুমাচ্ছ যে, শরীর খারাপ করছে? না আন্টি। মিথ্যে বলতে বলতে উঠে বসলো আফরা। আফরার নিজেরই খারাপ লাগছে ঘুম থেকে উঠেই প্রথমে মিথ্যা বলতে, কিন্তু সত্য বললে সবাই টেনশনে অস্থির হয়ে যেতেন ওর জন্য। আর আফরা এইসব বিষয়ে কখনোই পছন্দ করে না। মিসেস নাবিলা এবার তপ্ত শ্বাস ছাড়লেন, জড়ানো কণ্ঠে বললেন, জলদি মুখ ধুয়ে আসো মা, এত বেলা করে ওঠা ভালো নয়। আমি ফ্রেশ হয়ে আসছি।
আফরার কথা শুনে চলে গেলেন মিসেস নাবিলা। আফরা হাতগুলো হালকা ঝাড়ি মেরে নিজেকে সতেজ করে নিল। মাথাটা যন্ত্রণায় ভোঁ ভোঁ করছে। তারপর দ্রুত ফ্রেশ হওয়ার জন্য চলে গেল বাথরুমে। ড্রয়িং রুমে যেতেই আফরা প্রথমে মুখোমুখি হলো ফারহানের। ফারহানকে দেখে আফরা কিঞ্চিত অবাক। বাংলো বাড়িতে সচরাচর কমই আসে ফারহান, আর যদি এসে থাকে তাহলে বুঝতে হবে খুব প্রয়োজনের জন্যই এসেছে। আফরা মিহি কণ্ঠে ফারহানকে এবার বলল,